সুপ্রিয় শিক্ষার্থী, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী ক্লাসরুম থেকে আবারও তোমাদের একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এই বিষয়ের কোড হচ্ছে 277। আজকের অধ্যায় পঞ্চম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং আজকে যে এই আলোচনা করেছি আমি বা যে বিষয়গুলোর উপরে বক্তব্য উপস্থাপন করতে যাচ্ছি আমি যে পাঠের উপরে, সেই পাঠটি হচ্ছে তোমাদের ক্লাস 5.2 কোম্পানি সংগঠনের প্রকারভেদ, পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানির পার্থক্য। ক্লাস পরিচালনায় আমি বরাবরের মতো তোমাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমি আলোচনা করব যৌথ মূলধনী কোম্পানি যে সকল প্রকারে বিভক্ত, আমি সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। সনদপ্রাপ্ত কোম্পানি, এরপরে রয়েছে সংবিধিবদ্ধ কোম্পানি, এরপরে রয়েছে নিবন্ধিত কোম্পানি। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। এক, সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি এবং নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানিকে আবার দুইটি ভাগে বিভক্ত করা হয়। এর একটি হচ্ছে সীমাবদ্ধ দায় কোম্পানি, সীমাহীন দায় কোম্পানি। এই দুটি সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটি প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি এবং অপরটি শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি। এবারে শেয়ার দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানিকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি, লাভবিহীন কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানিকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। অর্থাৎ এক, সরকারি কোম্পানি, দুই, বেসরকারি কোম্পানি এবং তিন, হোল্ডিং কোম্পানি। সুপ্রিয় শিক্ষার্থী, এবারে আমি এ সকল কোম্পানি যেগুলো তোমাদেরকে আমি উপস্থাপন করলাম, যে সমস্ত প্রকারগুলো, এই প্রকারগুলোর উপরে বিস্তারিত আলোচনা। প্রথমে সনদপ্রাপ্ত কোম্পানি অর্থাৎ চার্টার্ড কোম্পানি। ইংল্যান্ডে কোম্পানি আইন চালু হওয়ার আগে রাজা বা রাষ্ট্রীয় ফরমান বলে যে সব কোম্পানি গঠিত হয়েছিল সেগুলোকে বলা হয় সনদপ্রাপ্ত বা চার্টার্ড কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাংক অফ ইংল্যান্ড প্রভৃতি সনদপ্রাপ্ত কোম্পানি। এগুলো একটি উদাহরণ। বর্তমানে বিশ্বের কোথাও আর এভাবে কোম্পানি গঠিত হতে দেখা যায় না। এটি প্রাথমিক কোম্পানি হিসেবেও পরিচিত। এবারে সংবিধিবদ্ধ কোম্পানি বা স্ট্যাটিউটরি কোম্পানি। কোন দেশের আইনসভায় বিল পাশের মাধ্যমে রাষ্ট্রপতির অধ্যাদেশের বলে যে কোম্পানি গঠিত হয় তাই হলো সংবিধিবদ্ধ কোম্পানি। সাধারণত জনকল্যাণে এ ধরনের প্রতিষ্ঠান গঠিত হয়। বাংলাদেশ ব্যাংক, বিআরটিসি, টিসিবি, বিটিভি প্রভৃতি এ জাতীয় প্রতিষ্ঠান। এরপরেই রয়েছে নিবন্ধিত যৌথ মূলধনী, রেজিস্টার্ড কোম্পানি। যে কোনো দেশে প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধিত কোম্পানিকে নিবন্ধিত কোম্পানি বলে। বাংলাদেশের কোম্পানিগুলো 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও নিবন্ধিত। এরপরে নিবন্ধিত কোম্পানি আবার দুই প্রকার, আমরা ইতিপূর্বে দেখে আসলাম। এই দুটি হচ্ছে, একটি সীমাহীন দায় কোম্পানি, আনলিমিটেড কোম্পানি। যে কোম্পানির শেয়ার হোল্ডার গণের দায় তাদের কৃত যে শেয়ার গুলো রয়েছে তাদের দায় সীমাবদ্ধ নয়, তাকে বলা হয় সীমাহীন দায় কোম্পানি। এ ধরনের কোম্পানির প্রচলন বাংলাদেশে তেমন একটা দেখা যায় না। এরপরে রয়েছে
সীমাবদ্ধ দায় কোম্পানি অর্থাৎ লিমিটেড কোম্পানি। যে কোম্পানির শেয়ার হোল্ডারগণের দায়কৃত শেয়ারের মূল্যমানের দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় সীমাবদ্ধ দায় কোম্পানি। এরপরে রয়েছে সীমাবদ্ধ দায় কোম্পানির যে দুই প্রকার আমরা দেখিয়েছি তার ব্যাখ্যা। প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি অর্থাৎ কোম্পানি লিমিটেড বাই গ্যারান্টি। যে সীমাবদ্ধ দায় কোম্পানির শেয়ার মালিকগণ নিজের ক্রয় করা শেয়ারের মূল্য ছাড়াও নির্দিষ্ট পরিমাণ দায় বহন করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন তাকে বলা হয় প্রতিশ্রুতি দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি। এরপরেই রয়েছে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি অর্থাৎ কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স। যে সীমাবদ্ধ দায় কোম্পানির শেয়ার হোল্ডারগণের দায় তাদের কৃত শেয়ারের মূল্য দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি। অর্থাৎ তারা যে পরিমাণ শেয়ার ক্রয় করবে তাদের দায়ও ততটুকু পর্যন্তই থাকবে। এরূপ কোম্পানি পৃথিবীর সর্বত্র অত্যন্ত জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থী, এরপরে শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ দায় কোম্পানি আবার দুই ভাগে ভাগ করা যায়, আমরা যা দেখে আসলাম। প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন এবং শেয়ার হোল্ডার গণের শেয়ার হস্তান্তরযোগ্য নয় তাকে বলা হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রির জন্য প্রসপেক্টাস বা প্রচারপত্র প্রচার করতে পারে না। পাবলিক লিমিটেড কোম্পানি। যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ তাকে বলা হয় পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার জনগণের কাছে বিক্রির জন্য প্রসপেক্টাস বা প্রচারপত্র প্রচার করা হয় এবং এই কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এরপরে রয়েছে মালিকানার ধরন ও নিয়ন্ত্রণের ভিত্তিতে পাবলিক লিমিটেড কোম্পানি নিম্নোক্ত কয়েকটি ভাগে ভাগ করা হয় অর্থাৎ যে 3টি ভাগে ভাগ করা হয় আমি তা তোমাদের সামনে উপস্থাপন করছি। সরকারি কোম্পানি অর্থাৎ গভর্নমেন্ট কোম্পানি। যে যৌথ মূলধনী কোম্পানির নিয়ন্ত্রণকারী শেয়ার অর্থাৎ কমপক্ষে 51% শেয়ার 50% এর বেশি শেয়ার সরকারের হাতে থাকে তাকে সরকারি কোম্পানি বলে। সরকার বিভিন্ন খাতকে পৃষ্ঠপোষকতা দেন বা জনকল্যাণে এ ধরনের কোম্পানিও গঠন করে। বেসরকারি কোম্পানি নন গভর্নমেন্ট কোম্পানি। যে কোম্পানির অধিকাংশ শেয়ার বা সম্পূর্ণ শেয়ার এর মালিকানা বেসরকারি মালিকদের হাতে ন্যস্ত থাকে তাকে বেসরকারি কোম্পানি বলে। হোল্ডিং কোম্পানি। কোনো কোম্পানি গঠন বা ক্রয় সূত্রে যদি অন্য কোনো কোম্পানি নিয়ন্ত্রণের ক্ষমতা লাভ করে তাকে বলা হয় হোল্ডিং কোম্পানি বা নিয়ন্ত্রণকারী কোম্পানি। অপরপক্ষে নিয়ন্ত্রিত কোম্পানিকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হয়। এরপরে আমরা যে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে একটি সম্পর্ক দেখতে পেলাম। আমরা মূলত কিছু পার্থক্যের সম্পর্ক আমরা পেলাম। এই পার্থক্যগুলো আমরা এবার আলোচনা করব। আমরা এতক্ষণ এর প্রকারগুলো নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি এর গঠন। এ কোম্পানি গঠন করতে অপেক্ষাকৃত কম আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন অত্যন্ত সহজ। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি এই কোম্পানি গঠনে অনেক আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয় বিধায় এর গঠন জটিল। সদস্য সংখ্যা। এর সদস্য সংখ্যা ন্যূনতম 2 জন সর্বোচ্চ 50 জন। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি এর সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। নাম। প্রাইভেট লিমিটেড কোম্পানি এর নামের শেষে প্রাইভেট কোম্পানি লিখতে হয়। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি এর নামের পেছনে পাবলিক লিখতে হয় না, শুধু লিমিটেড লিখলেই চলে। কার্যারম্ভ।
নিবন্ধন হওয়ার পর এই কোম্পানি কাজ শুরু করতে পারে, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে। অপরদিকে আহ, যে আমি পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলবো, নিবন্ধনের পর কাজ শুরু করার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার বিক্রি, এই কোম্পানি জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করতে পারে না। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট শেয়ার বিক্রি করতে পারে। 6, শেয়ার হস্তান্তর। প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয়। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা সর্বনিম্ন পরিচালক 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক সংখ্যা সর্বনিম্ন 3 জন। মূলধন সংগ্রহ। প্রাইভেট লিমিটেড কোম্পানির সীমিত সংখ্যক সদস্য হওয়ায় এ কোম্পানি অধিক মূলধন সংগ্রহ করতে পারে না। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানি সদস্য সংখ্যা অনেক হওয়ায় প্রচুর মূলধন সংগ্রহ করতে পারে। এরপরে রয়েছে ন্যূনতম মূলধন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ বাধ্যতামূলক নয়। অপরদিকে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভের পূর্বে এই কোম্পানিকে মূলধন ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয়। 10, পরিচালক নিয়োগ। পরিচালক নিয়োগ ও পরিবর্তনে বাধ্যবাধকতা নেই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারগণের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর পরিচালক পর্ষদ পুনর্গঠন করতে হয়। প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে পরিমেলন নিয়মাবলী, এই কোম্পানির অবশ্যই নিজস্ব পরিমেলন নিয়মাবলী থাকতে হয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিমেলন নিয়মাবলীর পরিবর্তে টেবিল এ অনুসরণ করলেই চলে। এই টেবিল এ সম্পর্কে আমরা পরবর্তীতে জানতে পারব। বিধিবদ্ধ সভা। এই কোম্পানির বিধিবদ্ধ সভা, অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির বিধিবদ্ধ সভা আহ্বান বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির এ ধরনের সভা আহ্বান বাধ্যতামূলক। হিসাব নিরীক্ষা। প্রাইভেট লিমিটেড কোম্পানির হিসাব নিরীক্ষণ বাধ্যতামূলক নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির উপযুক্ত নিরীক্ষকের দ্বারা হিসাব নিরীক্ষা বাধ্যতামূলক। হিসাব প্রকাশ। প্রাইভেট লিমিটেড কোম্পানির হিসাব জনসমক্ষে প্রকাশ বাধ্যতামূলক নয়। অপরদিকে পাবলিক লিমিটেড আমি হিসাব যেটি বাধ্যতামূলক নয়, এটি প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে, এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে কোম্পানির নিরীক্ষিত হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হয়। উপরে যে আলোচনা আমি করলাম তোমাদের সামনে, এতে পাবলিক ও প্রাইভেট লিমিটেড কোম্পানি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা জানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে একটি তোমাদের কাছে হয়তো কঠিন মনে হচ্ছে, কিন্তু কঠিন নয়। তোমরা ক্লাসটি ভালোভাবে পর্যবেক্ষণ করবে, তোমরা ক্লাসটি ভালোভাবে আহ মাথায় নেয়ার চেষ্টা করবে। অবশ্যই এটি অত্যন্ত সহজ একটি পাঠ। যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির মধ্যে কিন্তু অনেক মজাও রয়েছে এই পাঠটি পড়বার ক্ষেত্রে। তোমরা লক্ষ্য করবে যে আমাদের যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোর মধ্যে এক মালিকানা, অংশীদারি কারবার, কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি, কোম্পানিগুলোর মধ্যে আবার অনেকগুলো প্রকারভেদ। এই প্রকারভেদগুলো আমরা এতদিন জানতাম না। কিন্তু আমরা যখন নাম দেখব কোনটা লিমিটেড কোম্পানি, কোনটা লিমিটেড কোম্পানি ছাড়াই আবার নাম, এই ধরনের কোম্পানিগুলো কি ধরনের কোম্পানি আমরা এখন নাম দেখলেই বুঝতে পারবো। এগুলো আমাদের একটি পাওয়া, নতুন একটি পাওয়া। যাই হোক, তোমরা আজকে যে ক্লাসটি করলে, এটি ছিল 5.2। আমাদের কোম্পানির হচ্ছে যে বিভিন্ন প্রকারের প্রকারভেদ রয়েছে, এই প্রকারভেদগুলো আলোচনা করা হলো। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য আলোচনা করা হলো এবং উপস্থাপন করা হলো। তো
আজকে আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমরা স্রষ্টার নিকট আবারও প্রার্থনা জানাই আমরা আবার শারীরিক আ আমরা উম ভা আম উপস্থিতির মাধ্যমে আমাদের ক্লাসটি আমরা যেন করতে পারি। আ স স সবাই সুস্থ সুন্দর থাকি। এই প্রত্যাশা আল্লাহর কাছে আ এই দোয়া প্রার্থনা করে আমরা আজকের মতো আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।